যদি আগে তুমি উল্লেখ করো, এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু সেন্টেন্সটা দেখে বুঝবা কেমন। দেখো, আই সি আ বয়, আমি একটা ছেলে দেখেছিলাম, ছেলেটা খুব ভালো ছিল। দ্য বয় ওয়াজ ভেরি গুড, দ্য বয় ওয়াজ ভেরি গুড, ওয়াজ ভেরি গুড। তার মানে যদি এরকম তোমার দুটো সেন্টেন্স থাকে, তোমার পরীক্ষা ধরো আসলো, যদি এরকম দুটো সেন্টেন্স থাকে এবং প্রথম সেন্টেন্সে যদি এ দিয়ে উল্লেখ করে থাকে, তাহলে পরের সেন্টেন্স অবশ্যই দা হয়ে যাবে। এটার নিয়মটা কেমন জানো? যদি প্রথম সেন্টেন্সে আমরা কোনো কিছুর কথা উল্লেখ করি, তাহলে পরবর্তীতে গিয়ে আমাদের ওই নাউনটা নির্দিষ্ট হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো তোমরা বাবা, বুঝেছো? আচ্ছা আচ্ছা, আর একবার বোঝাচ্ছি, দেখো আমি, আচ্ছা আর একবার বোঝাই। ধরো আমি লিখলাম যে কি লিখবো, ধরো আমি একটি গ্রামে গিয়েছিলাম, এটার ইংলিশটা বলো দেখি জারিন। আমি একটি গ্রামে গিয়েছিলাম, বলো। আই আই ওয়েন্ট টু আ ভিলেজ, তাই না? যে ওয়েন্ট টু আ ভিলেজ, তো ভিলেজের কথা তুমি একবার বলেছো, এরপরে আমাদের এই ভিলেজটা অটোমেটিক্যালি এটা নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে যদি বলো গ্রামটি খুব সুন্দর ছিল, তাহলে ইংলিশটা কি বলবো? দা ছিল আছে, দ্য ভিলেজ ওয়াজ ভেরি বিউটিফুল, ওয়াজ ভেরি। এই যে এটার নিয়মটা কি বললাম, প্রথম যদি এরকম বড় সেন্টেন্স থাকে এবং প্রথম সেন্টেন্স যদি তুমি এ দিয়ে কোনো বাক্য পাও, তাহলে পরবর্তী বাক্যে অবশ্যই তার পূর্বে অ্যান হয়ে যাবে। ওকে, সরি, দা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা আরেকটা নিয়ম দেখো, নাম্বার 2 তে আমরা যেটা দেখব। আচ্ছা, নাম্বার 2, এটা খুবই কমন কমন একটা রুল। এই যে দেখো নাম্বার 2টা কি আছে, কোন নদী, এই যে দেখো আমি লিখে দিই নাম্বার 2, কোন নদীর নামের আগে, হ্যাঁ বলো। হ্যাঁ, আপনি যেখানে বলে শেষ করে কলটা কেটে দিয়েছিলেন না, হ্যাঁ, ওইখানে আরেকবার বলতে পারেন? আমি এতক্ষণ জয়েন হইনি, এখনই জয়েন হলাম। তাই তো, তুমি এখন জয়েন হলে, মুশকিল হয়ে গেল তো তোমাদের নিয়ে। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। দেখো এখানে এই রুলটা একটু খেয়াল করো, এই সেন্টেন্সটা খেয়াল করো। বলেছি যদি প্রথম সেন্টেন্স যদি এ থাকে, দ্বিতীয় সেন্টেন্সে দা হয়ে যাবে। যেমন এখানে লিখলাম, ধরো আই আই রিড আ বুক, এখানে দা দিলাম, বুক ইজ ইন্টারেস্টিং। বলো তো এটা কি হবে আদ্রিতা? বলো দেখেন, এখানে দা হবে নাকি এ হবে? ঝামেলায় ফেলে দিলে বাবা। ফাতেমা বলো, মনোযোগ না দিলে তো বারবার রিপিট করতে অসুবিধা হবে বাবা। মনোযোগ দাও, গ্রামার ক্লাসে অনেক কথা বলতে হয়, হ্যাঁ। অর্থাৎ এই একটা জিনিস বোঝানোর পরে যদি আবার রিপিট করতে হয়, অনেক কষ্ট হয়। তো এখানে আমি জানি যে তোমরা বিভিন্ন লেভেলের শিক্ষার্থী আছো, তাই না? আমি সর্বোচ্চ চেষ্টা করছি ইজি করে বোঝানোর। একটা জিনিস 5 মিনিট বোঝানোর পরে যদি বলো আবার বোঝান স্যার, তার মানে তুমি ক্লাসেই ছিলে না বা ক্লাসের মধ্যে কোনো মনোযোগই নেই। আমি শুধু তোমাকে বলছি না, সবার উদ্দেশ্যে বলছি। গ্রামারে অনেক কথা বলতে হয়, এই যে প্রায় 1-1.5 ঘন্টা মানে 1 ঘন্টার বেশি কথা বলছি, একটা জিনিস বোঝানো শেষ, লাস্টে বলছো স্যার আরেকবার বোঝান, তাহলে এটা কেন হবে? আমি তো খুব সহজ করে বোঝাচ্ছি, এর থেকে তো সহজভাবে বোঝানোর কথা না। এই রুলটা আমি বলছি যে প্রথমে যদি এ হয় পরে দা দিবা, আবার বলছো জি স্যার, তার মানে তুমি কি বললাম, তাহলে প্রশ্নটা তোমাকে কি বললাম আর তুমি না শুনলে তো মুশকিল তাহলে। আচ্ছা এবার দেখো সবাই, তাহলে প্রথমে কি বলেছি, এ দিয়েছি এবং এ হলে পরের ওয়ার্ডের আগে সেম জিনিসটাকে দা দিয়ে নির্দিষ্ট করে ফেলতে হবে। তো একটু এই জিনিসটুকু তোমরা সবাই রিয়েলাইজ করবে, একটা মানুষ কথা বলছে একটা বিষয় নিয়ে, 5 মিনিট পরে বলছো স্যার বুঝি নাই, তাহলে এটা আবার কেমন হলো? আর আমি তো এখানে কঠিন কোনো কথা বলছি না, আর ইংলিশে একটা কথা বলছি না, গ্রামার ক্লাসে সবগুলো বাংলায় বলি। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, এরকম। আচ্ছা এবার একটু দেখো, হ্যাঁ নাম্বার 2টা একটু খেয়াল করব। নদী আছে না, নদীর নাম, আমি এক্সাম্পল দিচ্ছি, নদী বলো বা সমুদ্র বলো, এই যে সমুদ্র বলো বা মহাসাগর বলো, হ্যাঁ, বা সাগর বা মহাসাগর যেটা বলে, সাগর বা মহাসাগর, আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, মহাসাগর। এই যে কোনো নাম যদি দেখো তাহলে তার পূর্বে দা হবে। তাহলে এখানে আমরা দুটো নিয়ম দেখলাম, সেটা কি, কোনো কিছু নির্দিষ্ট করে যদি বলো, যে বাংলাতে টিটা গুলোগুলি যদি থাকে,
অর্থাৎ কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলেছো, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল। তো এরকম নির্দিষ্ট করে বললে তখন দা হয়ে যাবে। এর পরের যে রুলটা তুমি দেখছো, নদী, সমুদ্র, সাগর, মহাসাগর, এর পূর্বে অবশ্যই আমরা দা ব্যবহার করব। হ্যাঁ, দা ছাড়া অন্য কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম, কোন পর্যন্ত ছিলাম? আচ্ছা, মিফতাহুল, তুমি বলো দেখি, তুমি বলো হচ্ছে, আহ, তুমি শুনতে পাচ্ছ মিফতাহুল? না নাকি? আচ্ছা, মিফতাহুল বলো দেখি, আমি দেখেছিলাম, ইংলিশটা বলো, আমি দেখেছিলাম। কি হবে জানো? হ্যাঁ বলো। মাইশা, আমি দেখেছিলাম, ইংলিশটা বলো। আই I saw. আই স, আমি দেখেছিলাম। তাহলে তুমি যদি বলো আমি পদ্মা নদী দেখেছিলাম, ইংলিশটা কি বলবো? I saw the Padma Nadi. আই স দা, হ্যাঁ, পদ্মা রিভার। এই যে দেখো, তাহলে পদ্মা একটা নদীর নাম, এবং নদীর নামের পূর্বে আমরা দা ব্যবহার করতে হবে। এই যে আরো আছে নিয়ম। হ্যাঁ, এই যে দেখো আরো একটা এক্সাম্পল যদি বলি, তুমি এটাও বলো দেখি, তুমি বলবা হচ্ছে, দাও এক্সাম্পলটা একটু দেখে নি, অনেক সময় মনে থাকে না। আচ্ছা, দ্য প্যাসিফিক, এটা নাম শুনেছো? প্যাসিফিক একটা একটা সমুদ্রের নাম, তাই না? একটা বিশাল বড় সমুদ্র প্যাসিফিক। যদি বলো, সব একটু খেয়াল করো, এই যে প্যাসিফিক, এটা নাম কিন্তু। হ্যাঁ স্যার, এটার অর্থ কি? এটার অর্থ নেই, অর্থ প্যাসিফিক। আর প্যাসিফিক একটা সমুদ্রের নাম। তো তুমি যদি বলো যে প্যাসিফিকটা বা প্যাসিফিক একটা বিশাল সমুদ্র, এটার ইংলিশটা বলো দেখি মাইশা। প্যাসিফিক একটি বিশাল সমুদ্র, কি হবে ইংলিশটা? দা Pacific is a ইজা, বিশাল ইংলিশ জানো? হিউজ মানে বিশাল, হিউজ কি? সি। huge sea. হ্যাঁ, সি মানে কি? সমুদ্র। তাহলে এখানে দেখো রুলটা আবার দেখো, এই যে প্যাসিফিক, পদ্মা, এগুলোর পূর্বে আমরা এই যে দা ব্যবহার করেছি, ব্যাস। তাহলে এখানে রুলটা হলো সমুদ্র বা নদী নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। আচ্ছা, এখানে আর কোনো এক্সাম্পল আছে কি? আমি দেখছি না, আর কোনো এক্সাম্পল আছে কি? না, আর দেখছি না। আরো এক্সাম্পল আছে তো? বিগেস্ট মানে তো সবচেয়ে, আমি যদি বাংলা বলতাম সবচেয়ে বড়, তাহলে বিগেস্ট দিতে তুমি। যদি বলতাম প্যাসিফিক, সব একটু একটু শেষ করে নি বাবা। যদি এরকম হতো তাকিয়া, যদি বাংলাটা হতো যে প্যাসিফিক সবচেয়ে বড়, তাহলে বিগেস্ট দিতাম। আমি বাংলা বলেছি যে একটি বিশাল সমুদ্র, এই কারণে এখানে এরকম বলতে হয়েছে। বুঝতে পেরেছো? হুম, বলো। তাহলে এটা কি বলো? বুঝছো? আচ্ছা, তুমি যেটা বলছো, আমি যদি বাংলাটা বাংলার উপর আমি তো ট্রান্সলেট করাচ্ছি, তাই না? যদি বাংলাটা এমন হতো যে দ্য প্যাসিফিক ইজ দ্য বিগেস্ট সি, ইজ দ্য বিগেস্ট সি, তাহলে ওটা ইজ দ্য বিগেস্ট সি। এই যে দেখো, বাংলা তো তুমি বাংলা দেখে তো ট্রান্সলেট করছো, তাই না? দুটোর বাংলা দুই রকম দিয়েছি, এই কারণে এরকম দুটো আলাদা সেন্টেন্স হয়েছে। বলো, কে যেন প্রশ্ন করতে চাইলে বাবা, বলো কে ছিলে, আমাকে ডাকলে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, না, দেশের নামের আগে দা হয় না, ওটাতে আমি একটু পরে আসছি, আগে দায়ের ব্যবহার শেষ করে নি। আর এখনো কোনটাতে দা হবে না সেটা আমরা একটু পরে আলোচনা করছি, কোনটাতে হবে আমরা সেটা আগে ক্লিয়ার হয়ে নি। তাহলে এখানে দুটো নিয়ম গেল। আবার নাম্বার 3 আমি একটু বলে যাই, আমি তোমাদের শীট যেটা দেবো সেখানে আরো ডিটেলস লেখা থাকবে। কোন জাহাজের নামের পূর্বে, তোমরা কি টাইটানিকের নাম শুনেছো? টাইটানিক, হ্যাঁ, টাইটানিক একটা সিনেমাও আছে, ওটা একটা জাহাজের নাম, কিন্তু বিশাল বড় জাহাজ। ওই জাহাজকে যদি তুমি কোনো ওই জাহাজ নিয়ে সেন্টেন্স বলো এবং কোনো জাহাজের নাম যদি উল্লেখ করো, তাহলে সেটার পূর্বে অবশ্যই দা ব্যবহার করতে হবে। যেমন বললাম দ্য টাইটানিক, টাইটানিক, এই যে দেখো, এই বানানটা ভুল হয়ে গেল, দ্য টাইটানিক স্যাং, এই যে স্যাং, স্যাং মানে ডুবে গিয়েছিল। এই যে দেখো, দা টাইটানিক স্যাং। তাহলে এখানে টাইটানিক সমুদ্রের নাম, তার পূর্বে তুমি দা ব্যবহার করেছো। এটা আরেকটা রুল গেল। তার মানে নদী, সমুদ্র, মহাসাগরের আগে দা বসে, আবার কোনো জাহাজের নামের আগেও কিন্তু দা বসে। আবার দেখো, এই রুলগুলো আমি লিখে দেবো, আমি একটা একটা করে আমি জাস্ট দিয়ে যাই। আচ্ছা, এবার চলো আমি আরেকজনের কাছে যাই একটু, উপর থেকে আসি। কোথায় মায়েশা বলেছো? বলো আরোয়া, তুমি বলবা আমি
কোরআন তেলাওয়াত করি, ইংলিশটা বলো দেখি। আরোয়া, আমি কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ, ইয়েস। রিসাইট মানে তেলাওয়াত করা। আই কি হবে বলো? I recite Quran. এই যে আই রিসাইট, কোন ধর্মগ্রন্থের নামের আগে দা ব্যবহার করতে I হবে। recite the Quran. ইয়েস, তাহলে দা হোলি কোরআন দিবা। হোলি মানে কি পবিত্র, দা হোলি কোরআন। এই যে তাহলে এটা রুলটা কি হচ্ছে, রুল হচ্ছে কোন ধর্মগ্রন্থের আগে আমরা অবশ্যই দা ব্যবহার করব। এই যে দা দিয়েছি দেখো, দা। ওকে, আই রিসাইট দ্য হোলি কোরআন। এরকম ভাবে ধরো বাইবেল আছে, বাইবেল যারা খ্রিস্টান তারা বাইবেল পড়েন, আবার যারা অন্য হিন্দু ধর্মে আছেন তারা তারা হচ্ছে অজস্রী। তোমরা কি পড়ো নামটা বলো তো একটু? বলে দাও একটু বলো। ইয়াহুদি তারা তাওরাত পড়ে। তাওরাত পড়ে, সো দা তাওরাত হয়ে যাবে, দা তাওরাত। এই যে দা তাওরাত। আচ্ছা, আবার আছে মনে করো যে এরকম বিভিন্ন ধর্মগ্রন্থের যে বইগুলো থাকে তার পূর্বে আমরা দা ব্যবহার করব। আচ্ছা, তুমি কি জানো অজস্রী তোমাদের ধর্মের বইটার নাম কি পড়তে হয় জানো? তোমাদের আমাদের যেমন কোরআন তেলাওয়াত করি, তোমাদের ধর্মে একটা বই আছে ওরকম ধর্মগ্রন্থ, ওটার হ্যাঁ হ্যাঁ বেদ। বেদ বলে, তাই না? সো দা বেদ। সো আমরা কোন ধর্মগ্রন্থের আগে অবশ্যই আমরা এরকম ই ব্যবহার করব, কি যেন বলে, ও সরি বেদ। তাহলে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার, এটা একটা রুল। তাহলে আবার রুলগুলো কি কি হলো আরেকবার একটু রিপিট করছি। দেখো, কোনো নির্দিষ্ট কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেখালে দা ব্যবহার করতে হবে। নাম্বার 2 ছিল সমুদ্র নদী মহাসাগরের আগে আমরা দা ব্যবহার করব। কোনো জাহাজের নামের পূর্বে দা ব্যবহার করব। এরপরে কোনো ধর্মগ্রন্থের নামের আগে আমরা দা ব্যবহার করব। এবার নেক্সট দেখো, কোনো নিউজ পেপারের নামের আগে অবশ্যই দা ব্যবহার করব। এখন শুনে যাচ্ছ, মাথায় সবগুলো থাকবে না, আমি শীট দিব যখন, তখন একবার করে দেখবা, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কি বলেছি, কোনো এই নিউজ পেপারের আগে আমরা দা ব্যবহার করব। তাহলে বলো, বলো হচ্ছে একটু যা আদ্রিতা বলো, আমি প্রথম আলো পড়ি, কি হবে ইংলিশটা বলো, আমি প্রথম আলো। হ্যাঁ, বুঝলাম না লাস্টেরটা কি বললেন? বলেছি আমি প্রথম আলো পড়ি, এটার ইংলিশটা বলো দেখি। আরব। আমি প্রথম আলো পড়ি, প্রথম আলো নিউজ পেপারের নাম, এটা কি জানো? ও, I read the newspaper. আই রিড দ্য প্রথম আলো, প্রথম আলো। এই যে প্রথম আলো, এটা তাহলে একটা নিউজপেপারের নাম স্যার। হ্যাঁ, এবং এই যে প্রথম আলো দেখছো, এই যে প্রথম আলো একটা নিউজ পেপারের নাম, এবং এই নিউজ পেপারের নামের আগে কি আর্টিকেল হবে, এ হবে, এন হবে নাকি দা। দা হবে। এটা কিন্তু একটা রুল, বুঝতে পেরেছো? জি। আচ্ছা, আর হ্যাঁ বলো। বুঝলাম না কি বললে বাবা, ফাতেমা বলো। আচ্ছা, অ্যানিমেল আগে দা, একটার মধ্যে আরেকটা দিচ্ছ কেন বুঝতে পারছি না। একটা শেষ করি, অনেকগুলো রুল যদি থাকে রুল চলে আসবে তো আস্তে আস্তে বাবা। শেষ করি, আমি তো লাইন ধরে যাচ্ছি। হ্যাঁ বলো। নিউজপেপারের আগে যদি দা হয় তাহলে আমরা যে টিভিতে যে নিউজ চ্যানেল দেখি সেটার আগেও দা হবে। হ্যাঁ, অবশ্যই দা হবে, অফকোর্স হবে। দা এটিএন বাংলা, হ্যাঁ ওগুলো সব নির্দিষ্ট করে দেখানো হয়তো একটা চ্যানেল, বুঝতে পেরেছো, ওগুলো অবশ্যই দা হবে, দা। ওকে, আচ্ছা, এরপরে আসো আরেকটা বলো আদ্রিতা। দেখো, আরেকটা নিউজ পেপার নাম আছে ডেইলি স্টার, তাহলে বলো দেখি। ডেইলি স্টার। হ্যাঁ, আমি একটি I read the Daily Star. ইয়েস, আই রিড দ্য ডেইলি স্টার, আই রিড দ্য ডেইলি স্টার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যতগুলো নিউজ পেপারের নাম বলবো সবগুলোর আগে তুমি দা ব্যবহার করবে, এটা রুল, রুলটা মনে রাখবা। 6 নম্বর দেখো, আমি আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে আগাই, যেটার মধ্যে আছি সেটার মধ্যে থাকো, এরপরে আস্তে আস্তে তুমি যেগুলো বলছো সবগুলো চলে আসবে। নাম্বার 6 এর রুলটা দেখো, এটা হচ্ছে তোমার পৃথিবীতে, যে দুনিয়াতে যা কিছু একটা আছে, একটা ওয়ান থিং, সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। যেমন মনে করো দা সান, এই যে দেখো, বা দা মুন, একটার বেশি তো নাই, তাই না? এই জন্য আমরা এই যে কোনো জিনিসকে যদি একটা থাকে, আরো আছে এক্সাম্পল, যেমন মনে করো আমার কাছে এক্সাম্পল আছে, আর কি আছে, দ্য আর্থ আছে, হায় হায় দুনিয়া আছে, আমরা তো এটাই দিলাম, দ্য আর্থ। দেখো, The art আছে, the star আছে। হ্যাঁ, দ্য স্টার আছে, এক্স্যাক্টলি, দ্য স্টার। তাহলে এরকম জিনিসকে আমরা, হ্যাঁ হ্যাঁ বলো, বুঝিনি। The sky.
দ্য স্কাই, হ্যাঁ দ্য স্কাই আছে, স্কাই তো একটাই তাই না, দ্য স্কাই। তাহলে একটা জিনিস যদি থাকে তাহলে সেটা অটো নির্দিষ্ট হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। ওকে, আর কয়েকটা আছে, অবশ্য সব রুলগুলো তোমাদের। স্যার দা ল্যান্ড হবে না? হ্যাঁ দা ল্যান্ড হবে, অবশ্যই হবে। পুরো পৃথিবীকে যদি একটা ল্যান্ড ধরো তাহলে দা ল্যান্ড ইউজ করবা, অবশ্যই হবে। আচ্ছা, এখন এক্সাম্পল গুলো তো সবসময় একবারে মনে থাকে না, এই জন্য ভেঙে ভেঙে আমি এক্সাম্পল গুলো বলছি। আচ্ছা, আমাদের আরেকটা কথা আসলো, কে যেন বললো, কি যেন একটা কথা বললো বাবা, যা ভুলে গেলাম, তবে মনে করতে পারছি। ও আরেকটা, দেখো সুপারলেটিভ ফর্ম আমরা যখন ডিগ্রি পড়বো আস্তে আস্তে আগায়, ডিগ্রি, এখন ডিগ্রি বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবা, যেসব শব্দের শেষে ইএসটি থাকে, এই যে ইএসটি, স্যার এটা আবার কি জিনিস, ইএসটি অথবা মোস্ট থাকে, সিলেবাল বুঝে করতে হবে। এখন এটা বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, বুঝতে পারবে না অনেকে, হ্যাঁ যাদের আগের থেকে একটু ধারণা আছে তারা বুঝবে, আর ডিগ্রির ক্লাস যখন আমি বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। হ্যাঁ বলো জারিন। স্যার আপনি 6 নম্বরে যে রুলে বোঝালেন যে যে কোনো একটা জিনিস পৃথিবীতে বোঝালে, তো এখানে স্যার সৃষ্টিকর্তা বলতে না, দা গড হবে। এটা হবে না বাবা, এটা একটু পরে আসছি আমরা রুলে। দা আবার কোথাও কোথাও হবেই না, সেই রুলের মধ্যে ওটা আসবে। হ্যাঁ, ওটা আমি একটু পরে বোঝাচ্ছি, শেষ করে দেবো আজকে আর্টিকেল। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। দেখো এবার দেখো স্যার এটা আবার কেমন, সবচেয়ে সুন্দর, ইংলিশটা কি জানো, দ্য মোস্ট বিউটিফুল। এই যে দেখো, দ্য মোস্ট বিউটিফুল, বিউটিফুল, এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। অনেকে এখন বুঝবা না, দরকার নাই এখন বোঝার, একটা রুল আমরা রেখে দিলাম, আমরা যখন ডিগ্রি পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। সুপারলেটিভ, যেসব শব্দের আগে মোস্ট বসে অথবা ইএসটি বসে, বললাম যে দ্য বেস্ট বয়, এই যে দেখো এটা দ্য বেস্ট বয়, সবচেয়ে ভালো ছেলে, তখন এই যে দা বসে। দেখো এই যে ইএসটি আছে বা মোস্ট আছে, এরকম কোনো শব্দ থাকলে সেই শব্দের ফর্মটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয় এবং এই ডিগ্রির আগে আমরা দা ব্যবহার করি। সো এটা অনেকের মাথায় ঢোকেনি, সমস্যা নাই, এটা রেখে দাও, আমরা যখন ডিগ্রি পার্ট পড়বো তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো যখন অনেকগুলো দেশকে আমরা বা রাজ্যকে একসাথে প্রদর্শন করা হয় তখন সেগুলোর পূর্বে দা বসে। তার মানে এই লাইনটা এইভাবে বলতে পারি যে অর্থপূর্ণ ভৌগোলিক নাম, মানে অনেকগুলো রাজ্য মিলে যখন একটা ছোট শব্দে নামটা প্রকাশ করা হয়, যেমন ওই যে একটু আগে বলেছে ইউকে অথবা ইউএসএ, দেখো ইউএসএ, এটা কিন্তু একটা, আমরা তো সিম্পলি আমরা আমেরিকা বলি তাই না, বাট এটার পুরো নাম কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এর মানে অনেকগুলো স্টেট মিলে, অনেকগুলো রাজ্য মিলে যখন একটা নাম দেওয়া হয় তখন এগুলো ভৌগোলিক নামে নামকরণ করা হয়েছে এবং এর আগে দা ইউজ করতে হবে, দা ইউএসএ অথবা দা ইউকে, হয়ে গেল ইউনাইটেড অফ কিংডম। হ্যাঁ, তার পূর্বে আমরা এখানে দা ব্যবহার করব, এটা রুল। কেমন, এটা একটা রুল ছিল, আমি কিন্তু সব তোমাদের লিখে দেব, আমার কাছে লেখা আছে, বুঝিয়ে এই সেম রুলগুলো তোমাদের খাতায় মানে তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেব। তাহলে কি বলেছি, এই যে দেখো ইউএসএ ইউকে, অনেকগুলো রাজ্য মিলে যখন একটা নাম হয় তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়। তো এই ছিল আমাদের দায়ের ব্যবহার। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমরা এ অথবা অ্যান অথবা দা ব্যবহার করতে পারি না, এটাকে বলা হয় অমিশন। অমিশন মানে বাদ, এই যে অমিশন মানে যেগুলোতে ব্যবহার করা যাবে না, চলো আমরা সেইগুলোর লিস্ট একটু ফাইন্ড আউট করি। ধরো বললাম, আচ্ছা এই প্রথম রুলটা হচ্ছে যেমন এমন, এক নম্বর হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, রুলটা আমি পরে লিখে দিচ্ছি। বলো ফাতিমা, আমি ব্রেকফাস্ট খাই, ইংলিশ কি হবে? I eat breakfast. আই ইট ব্রেকফাস্ট। আচ্ছা একটু দাঁড়াও বাবা, আই ইট একজন মনে হয় এখন জয়েন করছে মনে হয় না, আই ইট ব্রেকফাস্ট, দেখো আই ইট ব্রেকফাস্ট, তার মানে কি কোনো খাবারের নামের আগে আমরা কি দিব না, কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, এটা একটা রুল। যদি এমন হয় যে আমি লাঞ্চ খাই, আমি ডিনার খাই, সেই ক্ষেত্রেও একই কথা, যে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। নাম্বার 2 দেখো, কোনো ব্যক্তির নামের আগে,
ধরো আমার নাম বললাম যে মাই নেম ইজ ইমরান আহমেদ, তাহলে সবার তোমাদের নাম আছে তাই না? তাহলে কোনো নামের আগে আমরা দা ব্যবহার করব না, এটা একটু খেয়াল করো। কি বলেছি? হ্যাঁ বলো বলো, কে ডাকলে বাবা? হ্যাঁ বলো, আমান। ইয়েস। I eat rice. এর কি দা ব্যবহার করা যাবে? না না না, ব্যবহার করা যাবে না। আই ইট রাইস, কোনো খাবারের নামের আগে আমরা দা ব্যবহার করা যাবে না, কেমন? হ্যাঁ, আমি ভাত খাই, আই ইট রাইস হবে। আচ্ছা, তাহলে এটা কি গেল? কোনো ব্রেকফাস্টের আগে বা কোনো মিলের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না, এটা একটা রুল গেল। দেখো নাম্বার 3 তে রাইসের পূর্বেও আমরা দিব না, কোনো নামের আগে আমরা দিব না। আমি যে কথাগুলো বলছি শুধু বুঝে যাও, আর একটু পরে শীট দিলে তুমি সবগুলো পেয়ে যাবো, ওখানে সব লেখা আছে। দেখো তাহলে বললাম কি, মাই নেম ইজ, ধরো একজনের নাম রাহাত, তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না, তাহলে মাই নেম ইজ শুধু রাহাত হবে, বাস এতটুকুই। নাম্বার 4, গড আল্লাহ বা যে কোনো ধর্মে সৃষ্টিকর্তাকে যে নামেই ডাকা হোক না কেন, সৃষ্টিকর্তার নামের আগে কোনো আর্টিকেল বসবে না। সো এখানে আল্লাহ মানে আল্লাহ ইজ, অথবা যদি কেউ ভগবান বলো, কেউ গড বলো, বা যদি এখানে যে কোনো নামেই তোমরা ডাকো না কেন, তার পূর্বে কোনো আর্টিকেল হবে না, তার মানে এখানে ক্রস হবে। আমি তোমাদের যে একটা পরীক্ষা নিব, সেই পরীক্ষায় কিন্তু একটা অপশন থাকবে ক্রস, তার মানে আনসার কিন্তু ক্রস দিতে হবে। যদি কোনো আর্টিকেল না হয়, ধরো আমি তোমাকে এটা দিলাম, আই ইট ড্যাশ ব্রেকফাস্ট, আনসার কি হবে? স্যার এখানে তো কিছুই হবে না, ভেরি গুড, তাহলে আনসার হবে ক্রস, এটা কিন্তু আনসার। এরপর দেখো তাহলে আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, এই যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তাহলে এটা কে যেন প্রশ্ন, জারিন বুঝতে পেরেছো না? কে যেন প্রশ্ন করলে আমাকে? Yes, sir. আচ্ছা, তার মানে এই জিনিসটা একটু মনে রাখবো যে কোনো এই ব্যবহার করা যাবে না। নাম্বার 5 দেখো। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে আমরা তো মুসলিম, অথবা যারা হিন্দু আছে, অথবা অন্য কোনো খ্রিস্টান ধর্ম, কোনো এরকম নির্দিষ্ট করে কোনো রিলিজিয়ন এর নাম বলে তার আগে আর দা, উই আর দ্য মুসলিমস। আচ্ছা, তারপরও দাঁড়াও, একটু রুলটা একটু দেখে নি, রুলটা অনেকদিন আগে দেখেছিলাম তো, একটু দাঁড়াও, অনেকগুলো রুল আছে যেগুলো আবার প্রতিদিন ইউজ না করলে সেগুলো কি হয় না, মনে থাকে না। একটা সেকেন্ড, একটু দাঁড়াও, জাস্ট আ ফিউ সেকেন্ডস। কোথায় গেল আমার রুলটা? আচ্ছা, রুলটা কোথায় গেল? রুলটা কোথায় গেল? এটা পেয়েছি 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 পেয়েছি, লার্ন। আচ্ছা, ওই রুলটা তো পাচ্ছি না খুঁজে। আচ্ছা, না থাকলে সমস্যা, খুঁজে বের করবো। যা, অমিশন অফ দা। আচ্ছা, একটু ওয়েট করো, খুঁজে পাচ্ছি না। ভ্রমণ, আচ্ছা, পসিভ নাউন রেজ, আচ্ছা এই পর্যন্ত গিয়েছি। দিন, না ওটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওটা খুঁজে পেলে আমি প্রয়োজনে পরে নোট দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো, কোনো ভাষার পূর্বে কোনো দা ব্যবহার করা যাবে না। যেমন আমরা বলি আমি ইংরেজিতে কথা বলি, তা তোমরা তো কখনোই বলো না যে আই স্পিক, দেখো, ইন দা ইংলিশ, তো বলো না, না? আমরা বলি আই স্পিক ইন ইংলিশ, এই যে দেখো, আই স্পিক ইন, তার মানে এটা কখনোই কোনো স্যার সাবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ, সাবজেক্ট কোনটা বলবো? সাবজেক্ট সাবজেক্ট বাংলা ইংরেজি না 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 না, নেভার, কখনো আসবে না বাবা। কিন্তু যদি জাতি হিসেবে ব্যবহার করো, ইংলিশ জাতি, তখন দা দিতে পারবে। হ্যাঁ, যেমন দা ইংলিশ আর, ধরো ইংলিশ, দা ইংলিশ বলতে কিন্তু ইংলিশ জাতি বোঝাচ্ছে। দেখো, দা ইংলিশ আর ভেরি অ্যাক্টিভ নেশন, অ্যাক্টিভ নেশন। আচ্ছা, এটা আবার অনেক, অকুপেশন মানে কি? অ্যাক্টিভ মানে খুব সক্রিয় জাতি, মানে ওরা খুব কাজ করে, বুঝতে পেরেছো? অ্যাক্টিভ মানে সক্রিয়। আর এই সেন্টেন্স দুটো বোঝো একটু, অনেকে হয়তো বুঝতে পারোনি, আমি একটু ক্লিয়ার করি। যখন ইংলিশটা ভাষা হিসেবে ব্যবহার করবা বা সাবজেক্ট, আই লাইক ইংলিশ সাবজেক্ট, তাহলে কোনো আর্টিকেল হবে না। কিন্তু যদি জাতি, জাতি মানে কি স্যার? যেমন আমরা বাঙালি জাতি, তেমনি ইংলিশ জাতি আছে না, ধরো ব্রিটিশ বা আমেরিকান, ওরা তো ইংলিশ পিপল। সো এই যে ইংলিশ পিপলদেরকে যদি বলো, তখন তুমি দা ব্যবহার করতে পারবা। তাছাড়া এই যে ইংলিশ বলেছি না, এটা কিন্তু কোনো ভাষা বিষয় আমি বোঝাইনি, এটা বুঝিয়েছি শুধু একটা জাতি হিসেবে। অথবা দেখো, দ্য ইংলিশ আর ভেরি, সরি, দ্য ইংলিশ ইজ দাও, সরি, দ্য ইংলিশ ইজ ভেরি অ্যাক্টিভ নেশন, মানে ইংলিশ পিপলরা সব মিলে একটা জাতিকে বোঝানো হয়েছে এবং তারা খুব কর্মঠ। এই জাতি বোঝানোর জন্য এখানে আমি দা ব্যবহার করেছি। আর কোনো, তাহলে কি বললাম এখানে রুলটা, যেটা ব্যবহার করব না কোনো সাবজেক্ট হিসেবে বা ভাষা হিসেবে ইংলিশের আগে কোনো
আর্টিকেল ব্যবহার করা যাবে না। আবার আরেকটা দেখো, কোনো দিনের আগে আমরা সানডে মানডে বলি না, তো এটা কখনোই ব্যবহার করো নাই। এগুলো শুনতেও মানে অদ্ভুত লাগে যে এগুলো ব্যবহার করে, মানে এগুলো ভুল করে মানুষ। হ্যাঁ, ভুল করেই অনেকে। দেখো, আই went to school, দেখো went to school on Monday, আমি সোমবার স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে মানডে একটা বার, তাহলে বারের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আমি আবার রিপিট করবো আরেকবার। আচ্ছা, এবার আরেকটা দেখো, আরেকটা জিনিস আছে, কই গেল? আচ্ছা, 7 নম্বর, দেখো তুমি ওই যে যানবাহনে যাও না, এগুলো সব জানো, কিন্তু সেন্টেন্স মেক করতে গেলে সব পারবা, কিন্তু এখন একটু কনফিউজড হয়ে যাচ্ছ। আই গো টু স্কুল, এই যে দেখো, বাই ট্রেন অথবা বাস, বাই বাস বলতে পারো, বাই ট্রেন বলতে পারো, অথবা বাই সাইকেল বলতে পারো, বাই সাইকেল। দেখো, এই যে যানবাহনগুলো যেগুলো আমরা চলাচলের জন্য ব্যবহার করি, চলাচল, তার মানে এমন ধরুন ছাড়া যে জাহাজের কথা বললেন, ওটা তো চলাচল, ওটা জাহাজের নামটা উল্লেখ করেছো, কিন্তু তুমি যখন জাহাজে চড়ে যাচ্ছ, যে আই এম গোয়িং দেয়ার বাই শিপ, তখন আর ওই কোনো যানবাহনের আগে আমরা যেটাতে চলাচল করি তার পূর্বে আমরা এখানে কোনো আর্টিকেল দিব না, এই যেখানে কোনো আর্টিকেল হবে না, এটি মনে রাখবা। হ্যাঁ, কি বলেছি আবার, কোনো যানবাহনের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না। ওকে, আর একটা রুল আছে, সেই রুলটা একটু দাঁড়াও, আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু ওটা পাচ্ছি না। ও হ্যাঁ, ইয়েস, পেয়েছি। কোনো খেলার পূর্বে আমরা, কোনো খেলার নামের পূর্বে কখনোই তোমরা বলনি যে আমি ফুটবল, আই প্লে দ্য ফুটবল, কখনোই বলনি। বলেছি ইন দ্য আফটারনুন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো এই ছিল আমাদের টোটাল রুল। এই রুলগুলো নিয়ে আমি আবারও বলছি, আমার পুরো শীট আছে, আমি কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি, কিন্তু আমি আর একবার একটু বোঝাই। দেখো, আর একটু আমার যদি একটু ক্লাস আছে এখনই, তারপরও আমি একটু সময় নিচ্ছি। আর্টিকেল পড়লাম আজকে, সবচেয়ে সহজ এবং ইম্পর্টেন্ট, সবার ক্লাসে এটা আছে। এ অ্যান্ড দি কে আর্টিকেল বলা হয়। এ কোথায় ব্যবহার করব? কনসোনেন্টের পূর্বে, অর্থাৎ এ ই আই ইউ বাদে যে লেটার্স গুলো আছে, সেই লেটার গুলো যদি তুমি পাও শব্দের শুরুতে, তাহলে আমরা এ ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড, আমরা কখন, যখন আমরা ভাওয়েল পাবো তখন অ্যান ব্যবহার করব। যেমন এই যে দেখো, সবগুলো লিখেছি তাই না, অ্যান অ্যাপল, অ্যান এন্ড, ইঙ্ক বক্স। আচ্ছা, আবার একটা রুল পেয়েছিলাম, ইউ এবং ই এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এ ব্যবহার করব। যেমন আই এম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি একজন ভার্সিটির ছাত্র, তো এই যে এ ব্যবহার করেছি। ইউ থাকলেও ইউ এর মতো উচ্চারণ হওয়াতে আমরা ইউ ব্যবহার করেছি। আর এখানে দা ব্যবহার করেছি অনেকগুলোর ক্ষেত্রে। বাংলাতে যখন আমরা টি টা গুলো গুলি বলবো তখন দা ব্যবহার করতে হবে। তারপরে এই যে নদী, সমুদ্র, সাগরের নামের পূর্বে দা ব্যবহার করতে হবে। এরপরে কোনো একটা নির্দিষ্ট জাহাজের নামের পূর্বে দা ব্যবহার করব। তো কোনো ধর্মগ্রন্থের আগে দা ব্যবহার করব। এরপরে নিউজ পেপারের আগে দা ব্যবহার করব। তারপর পৃথিবীতে যেটা একটা আছে সেটার পূর্বে দা ব্যবহার করব। যেটির সাথে ইএসটি মোস্ট ব্যবহার করি তার পূর্বে আমরা দা ব্যবহার করব। করব না কোন ক্ষেত্রে? যেগুলো খাবারের নামের পূর্বে হবে না, ভাতের পূর্বে হবে না, তারপর কোনো তরকারির পূর্বে হবে না, যে আই এট ফিশ কারি, এখানেও কোনো দা দিতে হবে না। এরপরে কোনো নামের পূর্বে হবে না, সৃষ্টিকর্তার যে নামেই রাখি আমরা তার পূর্বে কোনো আর্টিকেল হবে না। ভাষার পূর্বে, ভাষার নামের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। কোনো বারের পূর্বে আর্টিকেল হবে না, এবং যে যানবাহনগুলোতে যাতায়াত করি সেগুলোর পূর্বে আমরা দা ব্যবহার করব না। ফাইনালি, কোনো খেলার পূর্বে আমরা দা ব্যবহার করব না। তো যাই হোক, এই ছিল আমাদের আর্টিকেলের চ্যাপ্টার। আমরা তো সপ্তাহে একদিন করে ক্লাস পাবো না, এই ক্ষেত্রে আসলে এই আর্টিকেল নিয়ে 2-3টা ক্লাস করতে গেলে তাহলে আমাদের লেসন অনেক বড় হয়ে যাবে। এই জন্য একটু কষ্ট হলেও একদিনে আমরা শিখে নেব। আর তোমাদের ভিডিও তো আমি দিয়েই দিই, ভিডিওটা একটু দেখবা। আমাদের অনেকেই আছি, তোমরা ক্লাস করে আর মনে হয় খোলোই না। পরীক্ষা তো দেয়া তো দূরের কথা, অনেকেই হয়তো বললে পরীক্ষার বিষয়ও এড়িয়ে যাবে বা হয়তো সময় পাবে না, ব্যস্ত থাকবে। হ্যাঁ, কিন্তু এই যে লেসনটা পড়ছো, তোমাদের অনেকের মাথায় পুরোপুরি ঢুকেছে, আবার অনেকের মাথায় অর্ধেক ঢুকেছে, কারণ তোমাদের তো বিভিন্ন লেভেলের শিক্ষার্থী আছো। তাহলে এখন যদি শুধু ক্লাস ডিপেন্ডেন্ট হও যে আবার স্যার সামনের সপ্তাহে পড়বো, তাহলে এই লেসনগুলো
তোমার মাথা দাঁড়াবে না এবং বছরের পর বছর কেটে যাবে, এই লেসনগুলো থেকে ফুললি বেনিফিটেড হবে না। এই জন্য টিচার যেভাবে পড়ায় সেভাবে তার কথা ফলো করে তোমাকে অনুসরণ করতে হবে। যেমন তোমাকে শীটটা দিব, শীটটা দেওয়ার পরে তুমি শীটটা একবার দুইবার দেখবা, ভিডিওটা একবার দেখবা এই সপ্তাহে। যে পরীক্ষাটা আমি নিব রবিবার বা সোমবার, সেই পরীক্ষাটা তোমরা দিবা, যত কাজই থাকো একটু দিবা, মাত্র কতক্ষণ লাগবে, পরীক্ষাটা দিবা, দেওয়ার পরে দেখবা যে তুমি কতটুকু বুঝতে পারলে। যদি না বোঝো আবার ভিডিও দেখো, তারপরও না বুঝলে স্যার আমি এখানে বুঝি না আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো, আবার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার নিজের একটু চেষ্টা থাকাটা খুব জরুরি, তাহলে তুমি গ্রামার কোর্স বলো বা যে কোনো কোর্স থেকে তোমরা শিখবা। দেখো একই কোর্স থেকে মানুষ শিখে সে অনেক ভালো রেজাল্ট করছে, আবার অনেকে দেখো উইক থেকে যাচ্ছে, বুঝতে পারছে না। তার মানে এখানে মানে টিচারের যদি গাফিলতি থাকে তাহলে তো কেউই বুঝবে না, তাই না? তো এই কারণে যেহেতু টিচার একই ভাষণ দিচ্ছেন, একই লেকচার দিচ্ছেন, এর মধ্যে দেখা যাচ্ছে 100 জনের ভিতরে 50 জন ভালো করছে, 50 জন ভালো করছে না। তো যারা ভালো করছে না অবশ্যই এই মানে এর একটা দায়ভার তো শিক্ষার্থীর হাতেই থাকবে না। তোমার চেষ্টা না থাকলে যত ভালো টিচারই পড়ান না কেন এই পড়াগুলো তোমার মাথায় স্থায়ীভাবে থাকবে না। তো এই কারণে তোমাকে স্টাডি করতে হবে, চেষ্টা করতে হবে, যে প্রবলেমস গুলো ফেস করবা তুমি আবার পরে আমাকে জানাও স্যার এই জায়গাটা আমি আটকে গেছি, আমি আবার বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি বাবা।